কি আমি? বজ্জাতের বড় ভাই। ছি, এটা কেমন কথা বউজান? নিজের বরকে এসব বলো, সাহস তো কম না? কথাটুকু নরম স্বরে শুরু হলেও শেষ হলো কঠিন গলায়। সূচনা কিঞ্চিত ভয় পেয়ে গেল। কি বলতে কি বলে ফেলেছে, না জানি কি করে আবার। আমতা আমতা করে বলল, সরি, স্লিপ অফ টাং। আর হবে না। আমাকে কেমন মনে হয় তোমার? হঠাৎ প্রণয় এমন প্রশ্ন করতেই সূচনা থমকে গেল, চুপ হয়ে গেল। মুখ দিয়ে শব্দ বের করতে পারল না, করার চেষ্টাটুকুও করতে পারল না, যেন সে জানে চেষ্টা করলেও শব্দ বের হবে না। বললে না? কণ্ঠে অনেকখানি পরিবর্তন। সূচনা এবার মুখ না খুলে পারল না। মুখ খোলার পাশাপাশি অবাক করা কিছু কাণ্ড ঘটালো। সে বিছানায় বসেছিল, আর বিছানার পাশে তার গা ঘেঁষে দাঁড়িয়েছিল প্রণয়। সূচনা চট করে উঠে পড়ল বিছানা থেকে, প্রণয়ের এক হাত ধরে বসিয়ে দিল বিছানায়। অতঃপর টুস করে বসে পড়ল তার কোলে। ভরকে গেল প্রণয়। নিজের বাম হাতটা প্রণয়ের গালে স্পর্শ করালো সূচনা। একদম প্রণয়ের কানের কাছে ফিসফিস করে বলল, আপনি এমন একজন পুরুষ যার মতো পুরুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে চাইবে প্রতিটা মেয়ে। যে পাবে সে ভাগ্যবতী ছাড়া অন্য কিছু না। আর সেই ভাগ্যবতী একজন আমি, আপনার জীবনের অংশ হতে পেরে। আপনাকে পেয়ে সত্যি ভাগ্যবতী আমি। প্রণয় বিস্ময়াবিষ্ট হয়ে তাকিয়ে রইল সূচনার দিকে। প্রণয় ভাবেও নি এত সহজে আর এত তাড়াতাড়ি নিজের মনের কথা প্রকাশ করবে সূচনা। সূচনা আবারও ফিসফিসানো কণ্ঠে বলল, দুজন মানুষ যখন একসাথে বসবাস করে তখন তাদের মধ্যে আর কিছু হোক আর না হোক মায়া জন্মায়। মায়া নামক অদৃশ্য এক শিকলে বাধা পড়ে যায় তারা। আপনি আর আমি তো হালাল সম্পর্কে আছি, একই ছাদের নিচে একই কামরাতে বসবাস করি। আর তারপরেও অপর প্রান্তের ব্যক্তিটা যদি হয় আপনার মতো, তাহলে তার মায়ায় পড়াটা আমার জন্য অস্বাভাবিক কিছু না। আপনার ছোট থেকে ছোট বিষয়গুলোও আমাকে বারবার মুগ্ধ করে। দোলনায় ছিলাম, বুঝে উঠতে পারছিলাম না নিজের মনের অবস্থা, কিন্তু আজকে মামির কথাগুলো শোনার পরে বোঝা হয়ে গেছে। আপনি যখন চট্টগ্রাম গিয়েছিলেন ওই 4টা দিনে আমি বুঝতে পেরেছি আমার আপনাকে লাগবে। আমি আপনার মায়ায় পড়েছি, যেই সেই মায়া নয়, ভয়ঙ্কর কঠিন মায়া। আপনার আমার শুধু শরীরের দূরত্ব, আত্মার নয়। এক নাগাড়ে কথাগুলো বলে চুপ করল সূচনা। প্রণয় সাথে সাথে কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না, চুপ করে রইল। সূচনাও প্রণয়ের কোলেই চুপটি মেরে বসে আছে তার অপেক্ষায়। প্রণয় হুট করে ঝাড়ি দিয়ে কোল থেকে নামিয়ে দিল সূচনাকে। তার হেন কাণ্ডে সূচনা থ হয়ে গেল একদম। বিছানা থেকে উঠে দুহাত দিয়ে মাথা চেপে ধরে ব্যালকনিতে চলে গেল প্রণয়। তার যাওয়ার দিকে টলমল চোখ নিয়ে সূচনা তাকিয়ে রইল। তার মাথা আপাতত কাজ করা বন্ধ করে দিয়েছে। বুঝতে পারছে না কোনোভাবেই প্রণয়ের এমন ব্যবহারের কারণ। তার এই দশা বেশিক্ষণ স্থায়ী হলো না। একজোড়া শক্তপোক্ত হাত তার দুই বাহু ধরে তাকে দাঁড় করিয়েছে। কিছু বলার সুযোগ না দিয়েই জড়িয়ে ধরেছে আষ্টে পৃষ্ঠে, একদম যেন নিচের মধ্যে লুকিয়ে ফেলতে চাইছে তাকে। দম আটকে যাওয়ার উপক্রম। থম মেরে গেছে সূচনা আবার। প্রায় 10 মিনিটের মাথায় সেই পরিস্থিতি থেকে রেহাই পেয়েছে সূচনা। সূচনার দুগালে হাত রেখে মাথার সাথে মাথা ঠেকিয়ে দাঁড়ালো প্রণয়। দুজোড়া চোখ আবদ্ধ হয়েছে। ওষ্ঠাধর চোরারও দূরত্ব ক্রমেই কমছে তাদের, সাথে ক্রমেই বাড়ছে শ্বাস। ওষ্ঠাধরের দূরত্ব কমতে কমতে প্রণয়ের ওষ্ঠ সূচনার অধর স্পর্শ করল। কেঁপে উঠল দুজনই। সূচনার সমস্ত শরীরে তীব্র ঝাঁকুনির সৃষ্টি হলো। হালকা হতেই স্পর্শ গভীর হলো। দুজনের মধ্যে উন্মাদনা ছেয়ে গেল যেন একে অপরকে কাছে পাওয়ার। ক্রমেই অধর হতে ওষ্ঠ, গ্রীবা, চিবুকে নেমেছে প্রণয়ের স্পর্শ। সূচনার শরীরের প্রতিটি ভাঁজে কম্পন তুলছে প্রণয়ের এক একটা স্পর্শ। নিজেকে বদ্ধ উন্মাদ লাগছে সূচনার। প্রণয়ের অবস্থাও তাই। নিজেকে কন্ট্রোল করার কথাটা তার মাথায় আসছেই না। সে ব্যস্ত এখন সূচনাতে ডুবতে, নতুন সূচনা ঘটাতে। অন্ধকার রুম আরো অন্ধকার হলো। ব্যালকনির দরজা লাগিয়ে দেওয়া হলো, পর্দাও নামিয়ে দেওয়া হলো। বাইরে থেকেও আলোর ছিটে ফোটাও আসার কথা না। আবারও দুজন মত্ত হলো দুজনায়। ঘড়ির টিকটিক আওয়াজ, দুজন মানব মানবী শ্বাস প্রশ্বাস আর অস্পষ্ট সুখময় অনুভূতি প্রকাশের শব্দে মুখরিত হলো পুরো কামরা।
প্রতিটি সকালের শুরুতে হয় জীবনের নতুন একটি অধ্যায়ের সূচনা। সূচনার জীবনেও নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বিয়ের 1.5 মাস পর এই অধ্যায়ের সাথে পরিচিত হয়েছে সে। অ্যারেঞ্জ ম্যারেজ বোধহয় এমনই হয়, নাকি তাদের ক্ষেত্রেই এতটা সময় অতিক্রম হয়ে গেছে? হয়তো হ্যাঁ, হয়তো না, হয়েছে যে তাই অনেক। কিন্তু এর পরেও মনে বিষণ্ণতার মেঘেদের ওড়াউড়ি। আজ 2 দিন প্রণয়ের ব্যবহার পুরোপুরি বদলে গেছে। তার সাথে ঠিকমতো কথা বলছে না, তাকাচ্ছে না পর্যন্ত। এসবের কারণ জানে না সূচনা। কারণ খুঁজতে গিয়ে বারংবার শূন্য হাতে ফিরেছে। কারণ পাবে কিভাবে? সে তো কিছু করেনি, করবেই বা কিভাবে? সেদিন রাতে ঘটনার পরদিন সকালে যখন সূচনার ঘুম ভেঙেছে, তখন সময় ছিল 8:30, আর বিছানায় সে একা ছিল। প্রণয় ব্যালকনিতে ভেবে দ্রুত এলোমেলো শাড়িটা কোনো রকম সামলে ওয়াশরুমে চলে যায়। গলায়, ঘাড়ে ও কানে কিছু দাগ দেখা যাচ্ছে। সেগুলো কামড়ের দাগ, প্রণয়ের দেওয়া, যেগুলো স্পষ্ট মনে করিয়ে দিয়েছে গত রাতের কথা। লজ্জায় কান গরম হয়ে উঠেছে। ভালো করে লম্বা একটা শাওয়ার নিয়ে যখন বের হয়ে দেখল প্রণয় রুমে নেই, তখন প্রশ্ন জাগে। সে ভেবেছিল বাগানে হাঁটতে বেরিয়েছে আর রুমে আসেনি। কিন্তু এতটা সময় পেরিয়ে যাওয়ার পরেও না আসায় কল লাগালো প্রণয়কে। প্রথমবারের মতো রিসিভ করেনি, দ্বিতীয়বারে করেছে। কিছু জিজ্ঞেস না করতেই প্রণয় হড়বড় করে বলে, আমি অফিসে আছি, কথা বলতে পারবো না। বলেই খট করে কেটে দেয়। একটু খারাপ লাগলেও ব্যস্ত আছে ভেবে তেমন পাত্তা দেয়নি সূচনা তখন। ভেবেছিল পরে কল দিবে, কিন্তু সেদিন একবারও কল করেনি প্রণয়। সন্ধ্যায় বাসায় ফিরেও তেমন কথা বলেনি। ফ্রেশ হয়ে ব্যালকনিতে যেয়ে দরজা অফ করে বসেছিল। সূচনা কতবার ঘুরে গেছে, দরজায় নক দিয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। 9টার সময় বেরিয়েছে, তারপর তাড়াতাড়ি করে খেয়ে রুমে এসে লাইট অফ করে শুয়ে পড়েছে। রুমে যে আরেকজন আছে তার খেয়ালই নেই যেন। রাগ করে সূচনাও কিছু বলেনি। তারপর আজকের দিনও চলে গেল। এশার নামাজ পড়ে ব্যালকনিতে দাঁড়িয়ে এইসবই ভাবছে সূচনা। প্রণয় ফেরেনি এখনো। কল দিয়েছিল কিন্তু রিসিভ হয়নি। মিনিট কয়েক বাদে টেক্সট এসেছে। ফিরতে দেরি হবে। রিপ্লাই করেনি সূচনা। তার এবার রীতিমতো কান্না পাচ্ছে। এজন্যই বলে অনুভূতির প্রকাশ হয়ে গেলে আর মূল্য থাকে না। প্রণয়ও তাই করেছে। এতদিন তো এমন করেনি। আর এখন যেই না বলেছে নিজের অনুভূতি, তৎক্ষণাৎ আচরণে পরিবর্তন। দাঁড়ানো থেকে ব্যালকনিতে ডান পাশে নিচে পেতে রাখা ম্যাটে পা গুটিয়ে বসে পড়ল সূচনা। পাশে রাখা ফেয়ারি লাইটটা আজ জ্বলন্ত। সূচনা কোলে 2টা কুশন একসাথে নিয়ে থুতনিতে হাত রেখে কয়েক পলক ভাবল কি করা যায়, কিন্তু লাভ হলো না। কোনো পথ বেরুলো না। তার উপর নতুন এক চিন্তা ভিড় করেছে মাথায়। আজ বিকেলে ছাদে গিয়েছিল সে। উদ্দেশ্য সেই ছেলেকোঠার রুমে কি আছে দেখা, কিন্তু লাভ হয়নি কোনো। তালাবদ্ধ রুমে কি আর ঢোকা যায়? বুক লটকে ফিরেছে। তারপর থেকে চিন্তা ফিরেছে কি এমন আছে এই ঘরে, এত লুকানোর কি আছে? ভাবতে ভাবতে ঠোঁট উল্টে কান্না করে দিল সূচনা। এত চাপ কি সে নিয়েছে কখনো? ছোটখাটো একটা মাথা তার মধ্যে এত জটলা। উফ, হু হু করে কান্নার সুর তুলে দিল সে। এভাবে কাঁদছো কেন? বর মেরেছে তোমার? আতকে উঠল সূচনা। অতি নিকটে শোনা গেল স্বরটা। চকিতে তাকালো পাশে। প্রণয় হাঁটুতে ভর করে তার দিকে ঝুঁকে আছে। দৃষ্টি উৎসুক তার, আর ক্লান্তির ছাপ চোখে মুখে। সূচনা তড়িৎ গতিতে প্রণয়ের মুখে হাত চেপে ধরল। তার চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। আতঙ্কিত গলায় বলল, কি বলছেন এসব? মাথা খারাপ হয়ে গেছে আপনার? নিজের মুখ থেকে সূচনার হাতটা সন্তর্পণে সরিয়ে দিল প্রণয়। গাম্ভীর্যের ভাব বজায় রেখে গম্ভীর কণ্ঠে বলল, তেমন কিছু বলিনি। এখানে কি করছো ঠান্ডার মধ্যে, আর কান্নাকাটি বা করছো কেন? সূচনা এক হাত বাড়িয়ে দিয়ে বাচ্চা কণ্ঠে বলল, হাত ছুঁয়ে কথা দিন, আর এরকম উল্টাপাল্টা কথা বলবেন না। বাচ্চামো কেন করছো? করছি বাচ্চামি, তাও কথা দিন। কাঁদছো কেন? দিবেন না কথা? হাঁপ ছাড়ল প্রণয়, বলল, ঠিক আছে দিলাম, এখন বাদ দাও, বলো কি হয়েছে। এবার মুখ চুপসে গেল সূচনার। আরও কান্না পেল, কারণ জিজ্ঞেস করাই যেন কান্নার সব দলা পাকিয়ে গলায় এসে আটকেছে। মাথা নিচু করে নিল, নিচু স্বরে বলল, কিছু না, এমনি। তাড়াতাড়ি বলো, কিছু না বলো না আবার। এমনি মাথা গরম। আপনার মাথা সবসময়ই গরম থাকে। হ্যাঁ থাকে, এখন আরও হচ্ছে। না বললে আরও খারাপ হবে। বলো ফার্স্ট।
সূচনা কিয়ৎ পরিমাণ চুপ রইল, তারপর নিচু স্বরে বলল, আপনি দুদিন ধরে এমন করছেন কেন? কেমন করছি? ইগনোর করছেন, কথা বলছেন না, তাকাচ্ছেনও না। কি করেছি আমি? এবার নীরব রইল প্রণয়ও। আলতো স্পর্শে সূচনার এক হাত মুঠোবন্দি করল প্রণয়, প্রগাঢ় দৃষ্টি স্থাপন করল সূচনার পানে। নীরবতা ভেঙে শীতল কণ্ঠে বলল, তেমন কিছু না। আমার মনে হচ্ছিল সেদিন রাতে আমাদের মধ্যে যা হয়েছে তা আমার ভুলে হয়েছে। তোমার অনুমতি নেইনি আমি। নিজেকে অপরাধী মনে হচ্ছিল, তার জন্য মনে হচ্ছিল তুমি আমাকে নিয়ে খারাপ ধারণা রাখবে, তাই। সূচনা কিছু সময় থম মেরে তাকিয়ে রইল, অতপর ফিক করে হেসে দিল। তার হাসিতে ভ্রু কুচকালো প্রণয়, থমথমে গলায় জিজ্ঞেস করল, হাসছো কেন? একটু আগে তো ফ্যাস ফ্যাস করে কান্না করছিলে। মুখে হাত চেপে হাসি আটকালো সূচনা, বলল, আপনি কি লজ্জা পাচ্ছেন? প্রণয় ধমকানো সুরে বলল, লজ্জা পাবো কেন? হ্যাঁ, লজ্জা পাবার কি আছে? বিহেভিয়ার দেখে তো তাই মনে হচ্ছে। শুনুন, আপনার যেমন মনে হচ্ছে সেটা আসলে আমার মনে হওয়াটা উচিত, কিন্তু মনে হচ্ছে না, কারণ যা হয়েছে তা হওয়ারই ছিল একদিন। আর অসম্মতিতে কিছু হয়নি, যা হয়েছে দুজনের সম্মতিতে হয়েছে। মানে তোমার সম্মতি ছিল? আপনার মনে হয়েছে আমার কোনো অসম্মতি ছিল? মনে নেই, আবার দেখতে হবে। সূচনার দিকে আরেকটু ঝুঁকে চোখ মেরে বলল প্রণয়। সূচনা লজ্জা পেয়ে প্রণয়ের বুকে দুহাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়ে বলল, সরুন, দূরে যান। কেন? একটু আগে তো বললে যে। আমি কিছু বলিনি। ঠিক আছে, যাও, ছেড়ে দিলাম। ধন্য। প্রণয়ী। হঠাৎ গম্ভীর স্বরে ডাক দিল প্রণয়। সূচনা সহসা জবাব দিল, হুম। তুমি আমাকে পেয়ে ভাগ্যবতী না, বরং প্রণয় স্বয়ং প্রণয়ীকে পেয়ে ভাগ্যবান। আউচ, দিল পে লাগি। আল্লাহ। জানেন, মেয়েরা তাদের কাছেই আবদার করে, তাদের সামনেই আহ্লাদি ভাব ধরে যারা তার খুব কাছের কেউ, যারা তার সেই আহ্লাদি ভাবটাকে বা সেই আবদার গুলোকে মূল্যায়ন করতে পারে। আর মেয়েদের একটা অদ্ভুত শক্তি আছে, তারা সেই মানুষগুলোকে না খুব তাড়াতাড়ি চিনে নিতে পারে। তবে কিছু মেয়েরা আবার বুঝতে একটু বেশি সময় ব্যয় করে ফেলে, কিন্তু বুঝতে পারে ঠিকই। পার্থক্য হয় এখানে। যদি আগে বুঝতে পারতো তাহলে হয়তো খারাপ কিছু হওয়া থেকে রেহাই পেত, হয়তো বড় সড়ো ঝড় বয়ে যেত না, হয়তো পরিস্থিতিটা অন্যরকম হতো, আরো সুন্দর হতো। ব্যাস এতটুকুই। বাহ বাহ, তুমি জানো তুমি মাঝে মধ্যে হুট করে অনেক বড় হয়ে যাও, অনেক বেশি বুঝদার মনে হয় তোমাকে। আবার মাঝে মধ্যে হুট করেই কেমন বাচ্চা বনে যাও। কিন্তু মানুষ আমি একটাই। হুম। স্যার, সেই নাম্বার থেকে আবারও ভয়েস মেসেজ এসেছে একটা। আগের বারেটার মতো এটা তো একই কথা। তার মামাকে কেন মেরেছি আমরা, সেই একই স্বর। টানা 3 দিন একই মেসেজ আসলো। আপনার কথা মতো সেই নাম্বারে ডিটেলস বের করেছি। কয়দিন আগেই সিমটা রেজিস্ট্রেশন করা হয়েছে রেহান আদ্দার নামে। সে আমেরিকাতে থাকতো, কিছুদিন আগেই ফিরেছে আমেরিকাতে, কিন্তু উনিও থাকতেন। স্যার, আমার মনে হচ্ছে। যা মনে হচ্ছে তাই। তন্ময়কে মাঝপথে থামিয়ে দিয়ে বলে উঠল প্রণয়। আবারও বলল, আচ্ছা তন্ময়, শোনো, কালকে অফিস শেষে এটা নিয়ে কথা বলবো। এখন রাখি তাহলে। ঠিক আছে স্যার। অফিস আর কারোর সামনে ছাড়া স্যার বলতে নিষেধ করেছি তো। ঠিক আছে ভাইয়া। দ্যাটস লাইক এ গুড ব্রো। আচ্ছা, রেস্ট করো তাহলে। ঠিক আছে। কল কেটে দিয়ে দাঁড়িয়ে রইল ব্যালকনিতে। পেছন থেকে ডেকে উঠল সূচনা। খেতে আসুন। দৃষ্টির সামনে রেখেই জবাব দিল, যাও, আসছি। তাড়াতাড়ি আসুন। তাড়া দিয়ে আসতে বলে চলে গেল সূচনা। প্রণয় মিনিট পরেই চলে গেল। রাতের খাবারের পালা শেষ। ফ্রেশ হয়ে কাঁপতে কাঁপতে কোনো রকম কম্বলের নিচে ঢুকেছে সূচনা। প্রণয় আগে থেকেই ছিল বিছানায় আধশোয়া হয়ে। সূচনার কাঁপাকাঁপি দেখে জিজ্ঞেস করল, আজকেও গিজার অন করে নাওনি? মন কোথায় থাকে? হ্যাঁ। সূচনা কম্বলের ভেতর থেকেই জবাব দিল, মনে না থাকলে কি করব? কি করবে? কাঁপতে থাকবে? প্রণয় টুক করে কম্বলের ভেতর ঢুকে গেল। কামিজ ভেদ করে পেটে শীতল হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল সূচনা। ঘাড়ে নাক ঘষতে ঘষতে প্রণয় বলল, এখন বুঝি শীতকালে সিঙ্গেল ছেলে মেয়েগুলো এমন বিয়ে বিয়ে করে কেন? কেন? এমন নরম গরম তুলতুলে একটা ব্যক্তিগত কমফোর্টার পেতে হলেও বিয়ে করা উচিত। ছি,
সশব্দে হাসল প্রণয়। ঘাড়ে নাক ঘষতে লাগলো আবারও। সূচনা নরম স্বরে জিজ্ঞেস করলো, ভালোবাসার রং কি প্রণয়? সেটা নির্ভর করে সেই মানুষটার উপর, তার অনুভূতির ওপর। ভালোবাসা নিয়ে তার সংজ্ঞা কি তার উপর। সবার ক্ষেত্রে ভালোবাসার ডেফিনেশন এক হয় না, তাই সবার জন্য ভালোবাসার রঙও এক হয় না। বুঝেছো মেয়ে? হুমায়ুন আহমেদ বলেছিলেন, মেয়েদের স্বভাবই হচ্ছে হালকা জিনিস নিয়ে মাতামাতি করা। সূচনা আপাতত তাই করছে। অফিসে না গিয়ে বেচারা প্রণয় ফেসে গেছে। তার চেয়ে বড় ভুল হয়েছে টিভি দেখতে বসা। নাস্তা শেষে রুমে এসে টিভি দেখতে নিয়েছিল। চ্যানেল পাল্টাতে পাল্টাতে একটা মুভি আসে সামনে, হলিউড মুভি। সমস্যা সেটা না, সমস্যা হচ্ছে মুভিতে ঠাস করেই একটা ইন্টিমেট সিন এসে পড়েছে। আর সেই সময়ই আগমন ঘটেছে সূচনার। যা হওয়ার তাই হয়েছে। আপাতত অগ্নিদৃষ্টি নিয়ে সূচনা তাকিয়ে আছে প্রণয়ের দিকে। প্রণয় চুপ। গত 10 থেকে 15 মিনিট ধরে সূচনা একাধারে বকবক করেই যাচ্ছে। সূচনা রাগে ফোঁসফোঁস করতে করতে বলল,